হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আমরা মাধ্যমিকের প্রতিটি চ্যাপ্টারের রিভিশন পর্ব শুরু করেছিলাম। আজকে হচ্ছে একদম তার অন্তিম পর্ব, অর্থাৎ আজকে আমরা একদম শেষ চ্যাপ্টার যেটি রয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞানের, সেই শেষ চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, সেই চ্যাপ্টারের রিভিশন শুরু করব। এবং এই পর্বে আমরা এই চ্যাপ্টারের যে জায়গাগুলো থেকে ভীষণ রকম প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষার হলে ঢুকবে এবং যে জায়গাগুলো থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেই প্রশ্নগুলো বা সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং সময় নষ্ট না করে অবশ্যই ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখো এবং এই ক্লাসটার যে বেনিফিট সেটি উপভোগ করো। সুতরাং শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, প্রথম কথা সেটা হচ্ছে পরিবেশের সম্পদ ও তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টারটার নাম কি? পরিবেশ, তাদের সম্পদ ও তার সংরক্ষণ। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা বেশ সেই সমস্ত জিনিস পড়ব যেগুলো একদম পরিবেশের সাথে রিলেটেড। প্রথমেই যেটা রয়েছে সেটি হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র। জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে? না, যে চক্রাকার পদ্ধতিতে বিভিন্ন মৌল যেমন নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, কার্বন, সেই উপাদানগুলোর প্রকৃতিতে ভারসাম্য বজায় থাকছে এবং সেই যে চক্রাকার পদ্ধতিতে সেই উপাদানগুলোর ভারসাম্য বজায় থাকছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়োজিও কেমিক্যাল সাইকেল। ক্লিয়ার? এবার এখানে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে N2 চক্র। N2 চক্র কিন্তু এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য একদম নিখুঁতভাবে করে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। N2 চক্র মানে যে প্রক্রিয়ায় বাতাসের নাইট্রোজেন চক্রাকার পদ্ধতিতে মাটি থেকে পুনরায় বাতাসে ফিরে যাচ্ছে এবং প্রকৃতিতে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বজায় রাখছে, তাকে বলা হয় নাইট্রোজেন চক্র। এবং আমরা জানি বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%-এর কাছাকাছি। তুই ভাবো, এত বেশি নাইট্রোজেন, সত্ত্বেও আমরা অক্সিজেনকে গ্রহণ করছি। তার কারণ নাইট্রোজেনের যে স্ট্রাকচার, দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে যে তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে, সেই নাইট্রোজেনকে ভাঙার মতো কোনো উৎসেচক আমাদের শরীরে নেই, যার জন্য আমাদের শরীরে নাইট্রোজেন প্রবেশ করলেও সেটা কিন্তু অব্যবহৃত অবস্থাতেই বেরিয়ে যায়। ক্লিয়ার? তো ব্যাপারটা হচ্ছে যে এই নাইট্রোজেন কিভাবে মাটিতে আসছে এবং কিভাবে জীবদেহে যাচ্ছে এবং পুনরায় জীবদেহ থেকে কিভাবে প্রকৃতিতে ফিরে আসছে, সেটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। এবং এই নাইট্রোজেন চক্র ভালো করে বুঝতে গেলে তোমাদের বেশ কিছু টার্মিনোলজি তোমাদের জানতে হবে। কি কি টার্মিনোলজি দেখা যাক। দেখো, নাইট্রোজেন চক্র বাতাসে রয়েছে, বাতাসের নাইট্রোজেন গ্যাস, এটা হচ্ছে গ্যাসীয় নাইট্রোজেন। এবং এই গ্যাসীয় নাইট্রোজেন বিভিন্ন অণুজীব বা বিভিন্ন প্রাকৃতিক ঘটনা বা শিল্প উৎপাদনের মাধ্যমে সেটা কিসে পরিণত হয়? মাটির নাইট্রেট লবণে পরিণত হয়। এবং সেই জীবজ হতে পারে। জীবজ কোথায়? যেমন সিম্বগোত্রী উদ্ভিদের মূলে থাকে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। এছাড়া কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, ক্লস্ট্রেডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, এরা বাতাসের গ্যাসীয় নাইট্রোজেনকে সরাসরি মাটিতে নাইট্রোজেন রূপে আবদ্ধ করে, নাইট্রেট লবণ রূপে আবদ্ধ করে। এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন, ইংরেজিতে বলে নাইট্রোজেন ফিক্সেশন। ক্লিয়ার? নেক্সট, মাটির নাইট্রেটটা অণুজীবের সাহায্যে পরিণত হয় অ্যামোনিয়াতে। এবং যে প্রক্রিয়া অ্যামোনিয়াতে পরিণত হয় তাকে বলা হয় অ্যামোনিফিকেশন। এবং এখানে সাহায্যকারী ব্যাকটেরিয়া হচ্ছে, বলো, ব্যাসিলাস মাইকয়েটিস, ভেরি গুড, এবং ব্যাসিলাস রামোসাস। এবং এই অ্যামোনিয়া এরপর প্রথমে নাইট্রাইট, তারপর পুনরায় নাইট্রেটে রূপান্তরিত হয়। এবং এই নাইট্রেট এবং এই নাইট্রাইট উদ্ভিদ লবণ রূপে মাটি থেকে গ্রহণ করে। তাহলে এই নাইট্রেট চলে এলো কোথায়? উদ্ভিদ দেহে। সেই উদ্ভিদ যখন
কোনো প্রাণী সেই উদ্ভিদকে খাচ্ছে, তাহলে সেই নাইট্রোজেন চলে যাচ্ছে প্রাণীদের দেহে এবং প্রোটোপ্লাজমের অংশগ্রহণ করছে, এবং সেই উদ্ভিদ বা প্রাণী যখন পুনরায় মারা যাচ্ছে সেখান থেকে পুনরায় অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সেখান থেকে পুনরায় নাইট্রাইট থেকে নাইট্রেট, এবং সেটা পুনরায় ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে, ডিনাইট্রিফিকেশন মানে মাটির নাইট্রেট সেটা পুনরায় আবার বাতাসের নাইট্রোজেনে পরিণত হচ্ছে, এবং এক্ষেত্রে সাহায্যকারী ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস। তোমাদের ব্যাকটেরিয়াগুলোর নাম ভীষণ রকম গুরুত্বপূর্ণ, ভালো করে যাবে। অ্যামোনিফিকেশনের সাহায্যকারী ব্যাকটেরিয়া বললাম ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস, যেটা কি করে মাটির নাইট্রেটকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। নেক্সট, অ্যামোনিয়াকে নাইট্রাইটে রূপান্তরিত করে যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস, এবং নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে নাইট্রোব্যাক্টার, এবং এই নাইট্রেট থেকে নাইট্রেট এই পুরো ধাপটাকে বলা হয় নাইট্রিফিকেশন, এবং এই নাইট্রেট থেকে পুনরায় গ্যাসীয় নাইট্রোজেনে পরিণত হচ্ছে, এটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি সেটা হচ্ছে N2 চক্র তোমাকে খুব ভালো করে করতে হবে, সেখানকার ব্যাকটেরিয়াগুলোর নাম খুব ভালো করে করতে হবে, তাহলে তোমার দেখবে এইখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পাবে। ঠিক আছে, নাইট্রোজেন চক্র থেকে কোনো খামতি থাকলে হবে না। ক্লিয়ার? নেক্সট সেটা হচ্ছে যে নাইট্রোজেন চক্রের দুটো গুরুত্ব অবশ্যই করবে। গুরুত্ব মানে সেখানে বাতাসে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকছে, জীবের যে প্রোটোপ্লাজমের প্রধান উপাদান নাইট্রোজেন সেটাও নাইট্রোজেন চক্রের মাধ্যমে সম্ভব হচ্ছে, যেটা আমাদের নিউক্লিক অ্যাসিড গঠন করছে। ক্লিয়ার? এইগুলো ভালো করে করবে। নেক্সট হচ্ছে মানুষের ক্রিয়াকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে ব্যাহত করছে, সেটা দুটো পড়ে যাবে। সেটা 1 নাম্বার অতিরিক্ত রাসায়নিক সার, এবং এই অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহারের ফলে যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। কি? ব্লু বেবি সিনড্রোম। এখানে এই ব্লু বেবি সিনড্রোমে এই যে অতিরিক্ত নাইট্রোজেন, সেই নাইট্রোজেন রক্তের যে লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিন তার সাথে বিক্রিয়া করে তৈরি করে মিথ হিমোগ্লোবিন, এবং এর ফলেই কিন্তু ব্লু বেবি সিনড্রোম হচ্ছে। তোমরা এটা ভালো করে করবে। নেক্সট সেটা হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কাকে বলে? না, পরিবেশের যে বিভিন্ন উপাদান তাদের সঠিক অনুপাত যদি কোনো কারণে ভারসাম্য হারায় তাহলে আমরা কি বলবো? পরিবেশ দূষণ। যে সমস্ত দূষক সরাসরি উৎস থেকে পরিবেশে মিশছে এবং পরিবেশ দূষণ ঘটাচ্ছে তাদেরকে বলা হয় মুখ্য দূষক। যারা কোনো মুখ্য দূষকের পারস্পরিক বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে তাদেরকে বলা হয় গৌণ দূষক। যেমন গৌণ বায়ু দূষকের একটা উদাহরণ হচ্ছে প্যান, ভীষণ ইম্পর্টেন্ট, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। কি বললাম? পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটা বায়ু দূষণের হচ্ছে একটা গৌণ বায়ু দূষক। তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল একটি গৌণ বায়ু দূষক। নেক্সট সেটা হচ্ছে বায়ু দূষণের দুটো কারণ অবশ্যই করবে এবং দুটো ফলাফল ভালো করে করবে। এসপিএম কি? না, এসপিএম হচ্ছে বায়ু দূষকের সেই সূক্ষ্ম কণা যার আয়তন বা আকার 10 মাইক্রনের কম হয়, এবং এদেরকে বলা হয় এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এবং এই বায়ু দূষকগুলো অ্যারোজল ফর্ম করে। অ্যারোজল মানে সেখানে জলীয় বাষ্পের সাথে এই সূক্ষ্ম কণাগুলো মিশে গিয়ে যে কলয়েডীয় দ্রবণ তৈরি করে সেটাকে বলে অ্যারোজল। এবং বায়ু দূষণের ফলাফল সেখানে যে ফুসফুসের রোগ হচ্ছে, সেখানে যে ফুসফুসের ক্যান্সার হচ্ছে, সেগুলো ভালো করে করবে। নেক্সট জল দূষণের দুটো কারণ, দুটো ফলাফল, এবং যেটা স্পেসিফিক্যালিভাবে করবে সেটা হচ্ছে জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন। খুব ভালো করে করবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দেবে। বায়ো ম্যাগনিফিকেশন কি? না, কোনো একটা খাদক স্তরে, খাদ্য যে স্তর, সেই খাদক স্তরে যদি কোনো একটা জৈব অভঙ্গুর দূষক প্রবেশ করে সেটা উচ্চ খাদক স্তরে তার ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পায়, যেটাকে বলা হয় জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। ইংলিশ টার্মিনোলজিটাও ভালো করে খেয়াল রেখো, কারণ পরীক্ষাতে বাংলাতে উচ্চারণ করে এইটা দিতে পারে যে বায়োম্যাগনিফিকেশন কি। যেমন ডিডিটি যদি নিম্নতর খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে সেটা ক্রমাগত তার উচ্চ খাদ্য শৃঙ্খলে আমরা দেখতে পাবো তার ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটা ভালো করে করো। বিওডি এবং সিওডির মধ্যে ডিফারেন্স, বিওডির সাথে সিওডি
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিওডি বেশি মানে জল বেশি দূষিত, বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। নেক্সট জল দূষণের ফলাফল, সেখানে কি করবে, পারদ দূষণের ফলে হয় মিনামাটা, ক্যাডমিয়ামের দূষণের ফলে হয় ইটাই, তোমার পারদ দূষণ বললাম, ক্যাডমিয়াম দূষণ বললাম, সীসা দূষণের ফলে হয় ডিসলেক্সিয়া, ভেরি গুড। এবং আরেকটা জিনিস যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে তোমার জল দূষণের ক্ষেত্রে ইউট্রোফিকেশন কি, অ্যালগাল ব্লুম কি, খুব ভালো করে করো। ইউট্রোফিকেশন না, জলীয় কোনো জলাশয়ে যদি পুষ্টিদ্রব্য মেশে, ফসফেট জাতীয় জৈব যৌগ মেশে, তাহলে সেই জলাশয়ে কী হয়, শৈবালের অতিবৃদ্ধি ঘটে এবং এই ঘটনাটাকে বলা হয় ইউট্রোফিকেশন। এবং এই ইউট্রোফিকেশনের ফলে শৈবাল অতিরিক্তভাবে বেড়ে যাওয়ার ফলে সেই জলাশয়টা মজে যায় এবং আলটিমেটলি সেই জলাশয় থেকে পচা গন্ধ সৃষ্টি হয়, যেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। ভালো করে করো। বেশ, হ্যাঁ, এখান থেকে একটা জিনিস ভালো করে খেয়াল রেখো, অ্যালগাল ব্লুমের সাথে অ্যালগাল ব্লাস্ট কি সেটা ভালো করে খেয়াল রেখো। তোমরা যদি না জানো কমেন্ট সেকশনে জানাও, অ্যালগাল ব্লাস্ট দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, আমি কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দেবো। নেক্সট, জীব বিবর্তনের অবশ্যই ফলাফল করবে, যে সেখানে পাখির ডিম ভেঙে যাচ্ছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও তার ফলাফল অবশ্যই করবে। সুন্দরবন অঞ্চলের যেটা বর্তমান সমস্যা, সেরকম বর্তমান সমস্যা দুটো করবে। এবং বায়ু দূষণের ফলে যে সৃষ্ট রোগ, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, হ্যাঁ, এগুলোর কারণ এবং ফলাফল অবশ্যই দেখে রাখবে। নেক্সট আসে জীববৈচিত্র্য তার সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে জীববৈচিত্র্যকে আমরা 3 ভাগে ভাগ করি, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিকগত। বাস্তুতান্ত্রিকগত জীববৈচিত্র্যকে আবার আমরা মেজরিটি 3টে ভাগে ভাগ করি, আলফা, বিটা, গামা, এবং তার মধ্যে সবথেকে বড় হচ্ছে গামা, সবথেকে ছোট হচ্ছে আলফা, এবং দুটো ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে জীববৈচিত্র্যকে বলা হয় বিটা। জীববৈচিত্র্যের দুটো গুরুত্ব ডেফিনেটলি করবে। নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট। জীববৈচিত্র্যের হটস্পট বলতে বোঝায় সেই সমস্ত অঞ্চল যেখানে জীববৈচিত্র্যের প্রাচুর্য সর্বাধিক এবং সেই অঞ্চলগুলো বিপদগ্রস্ত, তা যে কোনো সময় অবলুপ্ত হয়ে যেতে পারে। এবং হটস্পট নির্ধারণের শর্ত, যে কোনো দুটো শর্ত ভালো করে পড়বে। সেখানে 1500-র বেশি নালিকা বান্ডিলযুক্ত উদ্ভিদ প্রজাতি থাকতে হবে, সেখানকার 70% জীববৈচিত্র্য অবলুপ্ত হয়ে গেছে, এরকম কন্ডিশনে থাকতে হবে। এবং জীববৈচিত্র্য কথাটি প্রথম কে বলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। নেক্সট, এবং জীববৈচিত্র্যের হটস্পটকে ধারণা দেন সেটাও কমেন্ট সেকশনে জানাও। নেক্সট হচ্ছে আমাদের যে 4টে তোমার জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে ভারতে, কি কি, পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা, ইন্দো বার্মা এবং সুন্দরল্যান্ড। এখানকার উল্লেখযোগ্য উদ্ভিদ এবং প্রাণী ভীষণ রকম ইম্পর্টেন্ট। যেমন তোমাকে দিল রোডোডেনড্রন কোন হটস্পটের, তোমাকে দিল র্যাফলেশিয়া কোন হটস্পটের, তোমাকে দিল তোমার পার্টিকুলার কিছু প্রাণী, যেমন আমি বলছি, যেমন দিল লায়ন টেল ম্যাকাক কোন হটস্পটের অন্তর্গত প্রাণী, ভীষণ রকম ইম্পর্টেন্ট। এছাড়া যেটা করবে, দুটো বহিরাগত উদ্ভিদ প্রজাতি এবং বহিরাগত প্রাণী প্রজাতির নাম পড়ে যাবে। বহিরাগত উদ্ভিদ প্রজাতি যেমন কি কচুরিপানা, যেমন কি ল্যান্টেনা ক্যামেরা, যেমন কি পার্থেনিয়ামের রেণু হচ্ছে আমাদের রোগ সৃষ্টি করে, ফুসফুসে ক্যান্সার। অন্যদিকে বহিরাগত প্রাণী প্রজাতি যেমন কিছু পার্টিকুলার মাছ বলে দেবে, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে যে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি। জীববৈচিত্র্য সংরক্ষণকে আমরা 2 ভাগে করতে পারি, একটা হচ্ছে ইনসিটু, একটা এক্সিটু। ইনসিটু মানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ, এক্সিটু মানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বাইরে গিয়ে সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের আবার বিভিন্ন ভাগ পড়েছিলাম, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ এটসেট্রা, সংরক্ষিত বন। এর মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভের আমরা জানি 4টে অঞ্চল থাকে, কি কি, কোর, বাফার এবং ট্রানজিশন, 3টে প্রধান অঞ্চল থাকে, এবং বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র, সেটা হচ্ছে সুন্দরবন। অন্যদিকে জাতীয় উদ্যানের সাথে অভয়ারণ্যের কি পার্থক্য ভালো করে যাবে, রাজ্য সরকার কোনটা নিয়ন্ত্রিত করে, কেন্দ্র সরকার কোনটা নিয়ন্ত্রিত করে, ভালো করে দেখে যাবে। এবং তোমার যেটা এক্সিটু সংরক্ষণ, সেটা প্রাকৃতিক পরিবেশের বাইরে, এর উদাহরণ কি চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন। এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো প্রিজার্ভেশন মানে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনে কোনো একটা জীব দেহের অংশকে বা শুক্রাণু, ডিম্বাণু বা কোনো একটা জীবদেহকে সংরক্ষণ করার পদ্ধতি। এবং এখানে শুক্রাণু, ডিম্বাণুকে তোমার সংরক্ষণ করা হয়, যেমন জিন ব্যাংক, সেখানে পার্টিকুলার ডিএনএকে সংরক্ষণ করা হয়। ক্লিয়ার? তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট হতে চলেছে মাধ্যমিক 2025-এর জন্য।
নেক্সট যেটা করবে সেটা হচ্ছে পিবিআর ও জেএফএম কি, গুরুত্ব দেবে বেশি জেএফএমে। পিবিআর এর ফুল ফর্মস কি, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এবং এই জেএফএম কোথায় হয়েছিল, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আরাবরী অরণ্যে। কার নেতৃত্ব হয়েছিল কমেন্ট সেকশনে জানাও। এবং লাস্ট বাট দ্য নট লিস্ট সেটি হচ্ছে আমাদের যে কুমির সংরক্ষণ প্রকল্প, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, তোমার যেটা সিঙ্গালীলা জাতীয় উদ্যান, সেখানে কোন প্রাণীটাকে সংরক্ষণ করা হয়, রেড পান্ডা সংরক্ষণ এবং কুমির সংরক্ষণের ক্ষেত্রে যে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জায়গা বিখ্যাত, যেমন উড়িষ্যার ভিতরকণিকা আমাদের ভারতে, কিন্তু পশ্চিমবঙ্গের কি লোহিয়ান দ্বীপ, তারপরে তোমার যে ভগবতপুর, এই জায়গাগুলো কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট। তো আশা করছি এই জায়গাগুলো তোমরা কভার করেছো। যদি কোনো ডাউট থেকে থাকে এই পোর্শন থেকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং দেখা হচ্ছে এই যে আমরা 5টা চ্যাপ্টার রিভিশন দিলাম, এবার আমরা র্যান্ডমলি কোয়েশ্চেন সিলেক্ট করব যেগুলো 2025-এ আসতে পারে, এরকম কিছু সেট আমরা সলভ করবো এবং আশা করব তোমার মার্কস 100-এর মধ্যে মিনিমাম 90+ হবেই। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।